এমনিতেই এখন চারিদিকে বিয়ের সিজন চলছে, আর এই সময় ধরুন আপনার একটা বিয়ে ঠিক হলো, কিন্তু একেবারে তীরে গিয়ে তরিটা ডুবলো, মানে অপরপক্ষ বেঁকে বসলো, কারণ তারা আর বিয়েটা করতে রাজি নয়। পাত্র বা পাত্রী এই বলে ক্লেম করছে যে তার মাথা খারাপ। তখন আপনি কি করবেন? তার কি আদেও সত্যিতেই মাথা খারাপ, নাকি পুরোটাই সাজানো ঘটনা? এই সমস্ত কিছুর উত্তর জানবেন আমাদের আজকের আগাথা ক্রিস্টির ক্রেটান বুল গল্পে। গল্পের মুখ্য চরিত্রে মসিয়ে পোয়েরো, গল্পকথক এবং ডায়না। গল্পটা পুরো শুনে যাবেন, নাহলে কিন্তু উত্তরটা পাবেন না। আর উত্তরটা পেয়ে গেলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, কারণ এগুলো করতে কোনো পয়সা লাগে না। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, আগাথা ক্রিস্টির ক্রেটান বুল। নিষ্পলক চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে এরকুল পোয়ারো। ফ্যাকাশে চেহারা, চোখা চিবুক, ধূসর নীল চোখ, কুচকুচে কালো কোকড়া চুল সুন্দর করে ছাঁটা, পরনে পুরনো একটা টুইডের পোশাক, মলিন হ্যান্ডব্যাগ। অভাবের আড়ালে প্রাচীন আভিজাত্য ঢাকা পড়েছে, ভাবল পোয়ারো। কথা বলে উঠলেন ডায়না ম্যাবারলি। জানি না আপনি আমাকে সাহায্য করতে পারবেন কিনা। মেয়েটার গলা অল্প অল্প কাঁপছে। এক বিচ্ছিরি অবস্থায় পড়েছি। আচ্ছা, বলুন। কি করব বুঝতে পারছি না। দেখুন, পরিষ্কার করে খুলে বলুন সব, হয়তো আমি বুঝতে পারবো। মেয়েটার ফ্যাকাশে গালে সামান্য লজ্জার আভা ফুটে উঠল। খানিক বিব্রত স্বরে বলল, মুন্সি পেওরো, বিয়ে ভেঙে যাচ্ছে আমার। 1 বছর হলো এনগেজমেন্ট হয়ে আছে, এখন আমাকে বিয়ে করতে চাইছে না ও। সামান্য থেমে পোয়ারোর দিকে তাকালো ডায়না। হয়তো ভাবছেন আমার মাথা ঠিক নেই। আস্তে আস্তে মাথা নাড়ল পোয়ারো। না মাদমোয়াজেল, আপনি খুবই বুদ্ধিমতী দেখেই বুঝেছি। আমার নাম জানেন নিশ্চয়ই। প্রেমিক প্রেমিকার ঝগড়া মেটানোর কাজ করি না, এটাও নিশ্চয়ই জানেন। এর পরেও যখন এসেছেন, নিশ্চয়ই অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে। ঠিক বলছি কি? মাথা ঝাঁকালো মেয়েটা। এনগেজমেন্ট ভেঙে দিয়েছে কেউ। তার ধারণা সে পাগল হয়ে যাচ্ছে। পাগলের বিয়ে করা উচিত নয়। সামান্য উঁচু হলো পোয়ারোর ভুরু জোড়া। হ্যাঁ, তো আপনি কি সেটা মানেন না? জানি না মানসিকভাবে পুরোপুরি সুস্থ কে বলুন। অল্প বিস্তর ছিট তো সব মানুষের মাথায় থাকে। অনেকেরই তাই ধারণা। আরও মানসিক অসুস্থতা খুব বেশি বেড়ে গেলে তাকে ধরে বন্দি করে রাখতে হয়, এটাই নিয়ম। আপনার মানুষটি কি এখনো সেই অবস্থায় পৌঁছায়নি? সাবধানী স্বর পোয়ারোর। হিউকের মধ্যে কোনো রকম গোলমালি দেখি না। বিন্দু মাত্র মানসিক বিকার নেই, শরীরে কোনো রোগ নেই, চোখ বুঝে নির্ভর করা যায়। তাহলে নিজেকে সে পাগল ভাবছে কেন? আচ্ছা, তার বংশে কি পাগলামির কোনো ইতিহাস আছে? ওর ঠাকুরদা পাগল হয়ে গিয়েছিল, শুনেছি। তার বোনও নাকি পাগল ছিল, তবে সেটাও বিশেষ কোনো ব্যাপার না। সব বংশেই এমন কেউ না কেউ থাকে, হয় অতি বুদ্ধিমান কিংবা বোকা কিংবা কিছু একটা। কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন? আস্তে করে মাথা ঝাঁকালো পোয়ারো। নরম গলায় বলল, আপনার জন্য আমার খুবই দুঃখ হচ্ছে মাদমোয়াজেল। চকিতে মুখ তুলে চাইল ডায়না। আমার জন্য দুঃখ করতে কে বলেছে আপনাকে? পারলে সাহায্য করুন। কি করতে বলেন আমাকে? দেখুন, জানি না,
তবে আমি বলছি, কোথাও কিছু একটা গোলমাল আছেই। হিউগের ব্যাপারে সব খুলে বলবেন আমাকে। গড়গড় করে এক নাগাড়ে বলে গেল ডায়না। ওর পুরো নাম হিউগ চ্যান্ডলার, বয়স 24, বাবা অ্যাডমিরাল চ্যান্ডলার, লাইট ম্যানরে বসবাস। এলিজাবেথের আমলে তৈরি হয়েছিল বাড়িটা। তখন থেকেই ওই বাড়িতে বাস করে আসছে চ্যান্ডলার পরিবার। বংশের সব পুরুষই সাগর পাগল, নাবিক। স্যার ওয়াল্টার ভ্যালির সঙ্গে 15 বার সাগরে বেরিয়েছিলেন বংশের প্রথম পুরুষ স্যার গিলবার্ট চ্যান্ডলার। বংশের শেষ ছেলে হিউগ। বাপ দাদার মতো সেও যোগ দিয়েছিল নেভিতে। যাওয়ার সময় খুশি হয়ে মত দিয়েছিলেন তার বাবা। তিনি আবার জোর করে নেভি থেকে সরিয়ে এনেছেন ছেলেকে। কবে নাগাদ? বছর খানিক আগে, হঠাৎ করে। নেভিতে গিয়ে হিউগ কি খুশি ছিল? পুরোপুরি। বদনাম রটেছিল কোনো কারণে? আর হিউগের কিচ্ছু না। ওর মতো ভালো মানুষ লাখে একটা মেলে না। অ্যাডমিরাল চ্যান্ডলার কি বলেন এ সম্বন্ধে? কি বলবো, তিনি মুখ খুলতে চাইছেন না। চাপাচাপি করছিলাম, দায়সারা একটা জবাব দিয়ে দিয়েছেন। তা দায়সারা জবাবটা কি? অনেক সম্পত্তি তার। হিউগের নাকি এখন থেকেই দেখাশোনা করা দরকার। জর্জ ফ্রবিশারও বুঝে গেছেন। এটা কোনো কথাই না, অন্য কোনো ব্যাপার আছে। ওয়েট, জর্জ ফ্রবিশার কে? কর্নেল ফ্রবিশার, অ্যাডমিরালের পুরনো বন্ধু, হিউগের ধর্মপিতা। বেশিরভাগ সময় ম্যানরে কাটান। তো হিউগকে নেভি থেকে ছাড়িয়ে আনার ব্যাপারে কর্নেল কি বললেন? তিনিও অবাক, বুঝতে পারছেন না কিছু, পারছে না কেউই। হিউগ চ্যান্ডলার নিজেও না। চুপ করে রইল ডায়না। কি বলবে ভাবছে। পুরো 1 মিনিট অপেক্ষা করলো পোয়ারো। তারপর ডায়না বলল, প্রথমে হয়তো অবাক হয়েছিল, বুঝতে পারেনি, কিন্তু এখন কিছুই বুঝতে পারছে না। কিছু না। কেন জিজ্ঞেস করেছেন? আবার মিনিট খানেকের নীরবতা। কি যেন একটা ভাবলো পোয়ারো। তারপর বলল, আচ্ছা, আপনাদের ওদিকে এর মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা কি ঘটেছে এই মোটামুটি বছরখানেক ধরে? স্থানীয় লোকের মাঝে আলোড়ন তুলেছে এমন কিছু? ভুরু জোড়া কোঁচকালো ডায়না। তেমন তো কিছু মনে পড়ছে না। ভেবে দেখুন অস্বাভাবিক কোনো ঘটনা যদি কিছু মনে পড়ে। না, তেমন কিছু ঘটেনি। তবে কি? ওই আর কি, গেও চাষিদের খেতে খামারে তো কত কিছুই ঘটে। হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য করেছে কেউ। ঠিক কি করেছে? কয়েকটা ভেড়ার গলা কেটে ফেলে রেখেছিল। সেই এক রক্তারক্তি কাণ্ড। ভেড়াগুলো এক চাষির। পুলিশের ধারণা কোনো কারণে তার উপর প্রতিশোধ নিয়েছে কেউ। পুলিশ কি খুনিকে ধরতে পারেনি এখনো? না। সামান্য ক্ষুব্ধ শোনালো ডায়নার গলা। কিন্তু এসব জেনে হাত তুলে বাধা দিল পোয়ারো। দাঁড়ান, কারণ আছে বলেই জানতে চাইছি। আচ্ছা, ডাক্তার দেখিয়েছে হিউগ? ডাক্তারদের দু চোখে দেখতে পারে না ও। ওর বাবা নিয়ে গেলেন না তাকে ডাক্তারের কাছে? ডাক্তারের উপর তারও ভক্তি নেই। পয়সার জন্য নাকি ফাঁদ পেতে বসে থাকে সব ডাক্তার। রোগ সারানোর নাম নেই, কাজের বেলায় ঠনঠন। অ্যাডমিরালের মানসিক অবস্থা কেমন? ভালো। হঠাৎ করে বয়স অনেক বেড়ে গেছে তার, বিশেষ করে গত 1 বছরে। হ্যাঁ, শেষ হয়ে গেছেন। অ্যাডমিরাল নয়, তার ছায়াটাই যেন আছে শুধু। চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকালো পোয়ারো। বলল, ছেলের এনগেজমেন্টে তার সায়কি ছিল? হ্যাঁ, ছিল। পাশাপাশি বাড়ি আমাদের। চ্যান্ডলারদের মতোই অনেক পুরুষ ধরে আমরাও আছি ওই গায়ে। খুব খুশি হয়ে বিয়েতে মত দিয়েছিলেন অ্যাডমিরাল। এখন তিনি কি বলছেন? পরশু সকালে
দেখা করেছিলাম তার সঙ্গে। অ্যাডমিরালের মন খুব খারাপ। আমার একটা হাত ধরে বললেন, তোমার অবস্থা বুঝতে পারছি মা, তবে ছেলেটা ঠিক কাজই করেছে, এই ছাড়া আর কিছু করার ছিল না তার। তাহলে কোনো উপায় না দেখে শেষে আমার কাছে এসেছেন। হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা ঝাঁকালো ডায়না, প্রায় কেঁদে ফেলল। আপনি আপনি কিছু করতে পারবেন না? জানি না, তবে তবে আমি আপনার সঙ্গে যেতে পারি। আসলে কি ঘটনা ঘটেছে দেখে আসতে পারি। চমৎকার স্বাস্থ্য হিউগ চ্যান্ডলারের। এতখানি ভালো আশা করেনি পোয়ারো। যেমন লম্বা তেমনই চওড়া, বিশাল বুকের ছাতি, মাথা ভর্তি সোনালি চুল, সুপুরুষ। পোয়ারোকে নিয়ে নিজের বাড়িতে ফিরেছে প্রথমে ডায়না। বাড়ি পৌঁছেই ফোন করেছে অ্যাডমিরাল চ্যান্ডলারকে, জানিয়েছে একজন বন্ধুকে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসছে। লাইট ম্যানরে পৌঁছে দেখল পোয়ারো তাদের জন্য চা তৈরি। চত্বরে অপেক্ষা করছে 3 জন। একজন অ্যাডমিরাল চ্যান্ডলার, মাথার চুল সাদা, আসলের চেয়ে যেন সামান্য বেশি দেখাচ্ছে বয়স। চাপ দিয়ে যেন নামিয়ে দেওয়া হয়েছে চওড়া 2 কাঁধ। গভীর চিন্তামগ্ন কালো চোখের তারা। দ্বিতীয়জন কর্নেল ফ্রবিশার, অ্যাডমিরালের ঠিক উল্টো। হালকা পাতলা ছোট্ট শরীর, ঠেলে বেরিয়ে আসছে হাতের রগ, গলার রগ, লালচে চুল, তালুর কাছে সামান্য ধূসরের আভা, সাপের চোখের মতো ঠান্ডা একজোড়া চোখ, তীব্র শীতল চাহনি। কাউকে লক্ষ্য করতে হলে ভুরু জোড়া কুঁচকে গলাটা সামান্য সামনে বাড়িয়ে দেন। এরই পাশে বসল পোয়ারো। চা খেতে খেতে কর্নেল ফ্রবিশারের দিকে তাকালো আবার পোয়ারো। কি দেখলেন? খুবই সুন্দর, তাই না? নিচু গলায় বললেন কর্নেল। সামনে ঝুঁকে এসেছেন, এক হয়ে মিশে গেছে তার ভুরু জোড়া। ফের হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো পোয়ারো। টেবিলের ওপাশে বসেছে অন্য 3 জন। সৌজন্য বজায় রেখে নিচু স্বরে কথা বলছে। হ্যাঁ, খুবই সুন্দর। দেখলেই পোসাইডনকে উৎসর্গ করা ষাঁড়ের কথা মনে আসে। সত্যিকারের একজন পুরুষ। একদম পেটানো স্বাস্থ্য, তাই মনে হয় না? দীর্ঘশ্বাস ফেললেন কর্নেল। আর চোখে তাকালেন একবার পোয়ারোর দিকে। শীতল চাহনি স্থির হলো বিশাল একজোড়া গোঁফের উপর। হঠাৎ বললেন, কিন্তু আপনি কে তা আমি ভালোই জানি। জানবেনি, আমি তো আর ছদ্মবেশে আসিনি। নির্লিপ্ত গলা পোয়ারোর। মিনিট খানেক চুপচাপ। তারপর জিজ্ঞাসা করলেন কর্নেল, মেয়েটা আপনাকেই আনতে গিয়েছিল, তাই না? ওই কারণে? কোন কারণে? আসলে হিউগ, না থাক। বলতে গিয়েও থেমে গেলেন ফ্রবিশার। নতুন করে কি আর বলবো, সবই তো জেনেছেন। কিন্তু আপনার কাছে কেন গেল মেয়েটা? এসব তো আপনার কাজ না। বরং একজন ডাক্তারকে ডেকে আনলেই বোধহয় ভালো করতো। কেন, আমি কি কোনো অন্যায় করেছি? আহা, না না না, সে কথা নয়। বলছিলাম যেটা, আপনি আপনি কি বা করতে পারেন এ ব্যাপারে? আপনাকে মিছি কষ্ট দিতে গেল কেন? আসলে মিস ম্যাবারলি সহজে হাল ছাড়ার পাত্রী নন। মাথা ঝাঁকিয়ে সায় দিলেন কর্নেল। হা, তা ঠিক। কোনো ব্যাপারেই সহজে হাল ছাড়ে না সে। তবে এইবার বোধহয় আর কোনো উপায় নেই। হঠাৎই বড় বেশি ক্লান্ত মনে হলো তাকে। আচ্ছা, শুনলাম
ওদের বংশে পাগলামির একটা ইতিহাস আছে। হ্যাঁ, আমিও শুনেছি। দুই এক পুরুষ পরপরই নাকি ধরে। হিউগের ঠাকুরদাকেও ধরেছিল এই রোগে। চট করে একবার ওপাশে বসা ব্যক্তিদের দিকে তাকিয়ে নিল পয়োরো। আসর জমিয়ে রেখেছে ডায়না, হাসছে অনবরত। যোগ দিয়েছে অন্য দুজন, নিজেদের নিয়েই মগ্ন। দুনিয়ায় আর কোনো খেয়ালই নেই। রোগ কতখানি মারাত্মক হয়? তা যথেষ্ট। ওর ঠাকুরদার কথাই ধরুন না, প্রথম বয়সে ভদ্রলোক ভালোই ছিলেন। 30-এর পর শুরু হলো পাগলামি, বাড়তেই লাগলো। বুঝতে পেরে এড়িয়ে চলতে শুরু করলো লোকে। শেষে শেষে ঘরে বন্দি করে রাখতে হলো তাকে। বেচারা মারা গেছেন একেবারে বদ্ধ পাগল অবস্থায়। পাগল হয়েও অনেক দিন বেঁচে ছিলেন তিনি। বৃদ্ধ হয়ে তবে মারা গেছেন। আমার মনে হয় সে ভয় করছে হিউগ, এই জন্যই হয়তো ডাক্তার দেখাতে চায় না। ঘরে বন্দি হয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছেই তার নেই। অ্যাডমিরাল কি বলেন? সে আর কি বা বলবে, একেবারে ভেঙে পড়েছে ভেতর থেকে। ছেলেকে খুবই ভালোবাসেন, তাই না? ছেলেটা তার প্রাণ। হিউগের 10 বছর বয়সে ওর মা মারা গেছে নৌকায় ডুবে। সেই থেকে ছেলেকে নিয়েই বেঁচে আছে চার্লস। স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন অ্যাডমিরাল, তাই কি? ভালোবাসত কি হে, পুজো করত। সবাই অ্যাডমায়ার করত তাকে। মহিলা মহিলা খুবই সুন্দরী ছিলেন। এত সুন্দর মেয়ে মানুষ আমি আর দেখিনি। থামলেন কর্নেল, হঠাৎ মুখ তুললেন। তার ছবি দেখতে চান? অফকোর্স, দেখালে নিশ্চয়ই দেখব। পেছনে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন কর্নেল। চার্লস চ্যান্ডলারকে বললেন, চার্লস, মসিয়ে পোয়েরোকে কয়েকটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে একজন ভক্ত পেয়ে গেছি। একটা হাত সামান্য একটু তুলে সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়ালেন অ্যাডমিরাল। খোয়া বিছানো পথ ধরে এগিয়ে চললেন কর্নেল। অনুসরণ করল পয়োরো। ফিরে তাকালো একবার, ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে ডায়না। হিউগো মাথা তুলে তাকালো। কর্নেলের পেছন পেছন একটা ঘরে এসে ঢুকলো পয়োরো। আবছা অন্ধকার। রোদের আলো থেকে এসে প্রথমে কিছুই দেখতে পেল না। আস্তে আস্তে সয়ে এলো চোখ। জিনিসপত্রে ঠাসা একটা ঘরে এসে ঢুকেছে তারা। পথ দেখিয়ে পয়োরোকে ছবির গ্যালারিতে নিয়ে এলেন কর্নেল। দেয়ালে দেয়ালে ঝুলছে অসংখ্য ছবি। বড় বড় ফ্রেমে বাঁধানো আছে চ্যান্ডলার পরিবারের সবার ছবি, আলাদা আলাদা করে। তাদের বেশিরভাগই আজ মৃত। পুরুষদের গম্ভীর চেহারা, পরনে নাবিকের পোশাক। মেয়েরা সুন্দরী, মখমলের পোশাক আর মণিমুক্তার গয়নায় ছেয়ে আছে দেহ। গ্যালারির শেষ মাথায় একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালেন কর্নেল। মসিয়ে অরপেনের করা এই অয়েল পেন্টিংটা। দীর্ঘাঙ্গী এক মহিলা, একটা গ্রে হাউন্ড কুকুরের কলার ধরে রেখেছে হাতে। মাথা ভর্তি সোনালি চুল, হাসি খুশি চেহারা। ছেলেটা একেবারে মায়ের মতন দেখতে, কি বলেন? হ্যাঁ, অনেকটাই। হ্যাঁ, কিছু কিছু জিনিস অবশ্য পায়নি, তবে চুল, চাহনি, হাসি খুশি মুখের আদল ঠিক মায়েরই মতন। বাপের কুলের এই কিছুই পায়নি, কেবল
কেবল একটা মাত্র জিনিস ছাড়া। ওটা না পেলে বোধহয় ভালোই হতো। থেমে গেলেন কর্নেল। সমস্ত ঘর নীরব। কেমন এক বিষণ্ণতা ঘরের আবহাওয়ায়। মুখ ফিরিয়ে কর্নেলের দিকে তাকালো পোয়ারো। এখনো ছবিটার দিকে তাকিয়ে আছে ফ্রবিশার। মৃদু কণ্ঠে পোয়ারো বলল, ওকে খুব ভালো রকমভাবে চিনতেন? তার কথায় হঠাৎ যেন সম্বিত ফিরে পেলেন কর্নেল ভদ্রলোক। হ্যাঁ 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 হ্যাঁ, চিনতাম। একসঙ্গেই মানুষ হয়েছি আমরা। আমি সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে ভারতে চলে গেলাম। ওর তখন বয়স 16 বছর। যখন ফিরে এলাম, চার্লসের সঙ্গে বিয়ে হয়ে গেছে ততদিনে। বিয়ের পর ওদের সঙ্গে দেখা হতো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতো হতো। ছুটিতে এলে বেশিরভাগ সময় আমি এই বাড়িতেই কাটাতাম। আমার জন্য ক্যারোলিন সব সময় একটা ঘর তৈরি করে রেখে দিত। কাঁধ ঝাঁকালেন কর্নেল। গলা বাড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন পোয়ারোর দিকে। ক্যারোলিন মারা গেল, কিন্তু আমি এই বাড়ি ছাড়তে পারলাম না। আবার নিস্তব্ধতা। আরও বিষণ্ণ হয়ে পড়েছে ঘরের আবহাওয়া। কিছু ভাবছেন? যেন চমকে গিয়ে বাস্তবে ফিরে এলেন ফ্রবিশার। কাছাকাছি চলে এলো ভুরুজোড়া। আমি কিছু ভাবছি কিনা সেটা আমার ব্যাপার। এখনো বুঝতে পারছি না আপনাকে কেন আনলো মেয়েটা। আপনি ঠিক কী সাহায্য করতে পারবেন তা আমার বোধগম্য হচ্ছে না। কর্নেলের কথায় কান্না দিয়ে পোয়ারো জিজ্ঞেস করল, ডায়নার সঙ্গে হিউগের বিয়েটা ভেঙে গেছে, শুনেছেন এটা আপনি? তা আমি শুনেছি বটে। ডায়নাকে বলেছে হিউগ তাদের বিয়ে হবে না, কারণ সে নাকি পাগল হয়ে যাচ্ছে। বিন্দু বিন্দু ঘাম জমছে কর্নেলের কপালে। সব নিয়ে আলোচনা না করলেই কি নয়। আপনি কি করতে পারবেন? হিউগ ঠিকই করেছে। দোষটা তার নয়, তার কপালের। ভয়ানক রোগের বীজ ঢুকে পড়েছে মগজে। আর আমি যদি প্রমাণ করতে পারি? কি আর প্রমাণ করবেন? আমি তো বললাম। আপনি বললেন? কই, কিছুই তো বলেননি। ও সব নিয়ে আর আলোচনা করতে চাই না আমি আপনার সঙ্গে। অ্যাডমিরাল ছেলেকে জোর করে নেভি থেকে ছাড়িয়ে আনলেন কেন? বলতে কোনো বাধা আছে? কারণ এছাড়া আর কিছু করার ছিল না সেই সময় দাঁড়িয়ে। কেন? হতাশভাবে এদিক ওদিক মাথা নাড়লেন কর্নেল। কিছু বললেন না। কর্নেলকে শুনিয়ে শুনিয়ে আপন মনে বলার ভান করে বিড়বিড় করল পোয়ারো, এসবের সঙ্গে ভেড়া খুনের কোনো সম্পর্ক? ও, তাও শুনেছেন আপনি? ডায়না বলেছে। বড়ই বেশি কথা বলে মেয়েটা। ভেড়া খুনের সঙ্গে পাগলামির সম্পর্ক আছে তা কিন্তু বলেনি। হ্যাঁ, জানলে তো তবে বলবে। মুখ ফসকে বলে ফেললেন কর্নেল। কি জানলে? উফ, আপনার মতো নাছোড় বান্দা লোক জীবনে দেখিনি মশাই। বিড়বিড় করলেন কর্নেল। মাথা নাড়লেন এদিক ওদিক। এক মুহূর্ত ভাবলেন কি যেন, তারপর বললেন, বড় বেশি ইন্টারেস্ট লোকটার সব কিছুতে। ঠিক আছে ঠিক আছে, শুনতেই যখন চান তবে বলছি, কিন্তু কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। এক রাতে একটা শব্দ কানে এলো চার্লসের। ও ভাবলো কোনো চোর ছ্যাচর ঢুকে পড়েছে বাড়িতে। দেখতেও বেরোলো। ছেলের ঘরের দরজা খোলা, আলো জ্বলছে। ভেতরে ঢুকলো চার্লস। বিছানায় পড়ে আছে হিউগ, বেহুশ। কাপড়ে চোপড়ে রক্ত, বেসিনে রক্ত। ছেলেকে আর জাগায়নি চার্লস। পরদিন সকালে জানা গেল কয়েকটা ভেড়া মরে পড়ে আছে গায়ের পথে। গলা কেটে তাদের মারা হয়েছে। ছেলেকে জিজ্ঞেস করেছিল চার্লস, কিছুই বলতে পারলো না হিউগ।
কিছুই মনে করতে পারলো না, অথচ তার জুতোয় রক্ত আর কাঁদা লেগেছিল। তার ঘরের সামনে, দরজায় সামনে জুতোর দাগ, কাঁদা রক্ত মেশানো। রক্ত কোথা থেকে এলো কিছুই বলতে পারলো না ছেলেটা। হুম, বেচারা। থামলেন ফ্রবিশার। চুপ করে রইল পোয়ারো। আমার কাছে ছুটে এলো চার্লস। ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম আমরা। কি করা যায় কোনো উপায় বের করতে পারলাম না। 3 রাত পর আবার একই ঘটনা ঘটলো, একই ঘটনা। হিউগকে আর চাকরিতে যেতে দিল না তার বাপ, চোখে চোখে রাখলো। কি কোনো অন্যায় করেছে চার্লস? জবাব দিল না পোয়ারো। জিজ্ঞেস করল, তারপর তারপর কি ঘটল? দেখুন, আপনার আর কোনো প্রশ্নের জবাব আমি দেব না। বিয়ে ভেঙে ঠিক কাজ করেছে হিউগ। তার ব্যাপারে তার থেকে বেশি কি আপনি বোঝেন? কর্নেলের শেষ কথাটা মানতে পারল না পোয়ারো। কিছু কিছু ব্যাপার তার চেয়ে বেশি কেউ বোঝে, মোটেও মানতে রাজি নয় সে। হলে ফিরে এলো দুজন। ওপাশের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন অ্যাডমিরাল। বাইরের উজ্জ্বল আলোর পটভূমিকায় লম্বা একটা মূর্তি। রুক্ষ নিচু গলায় বললেন, এই মসিয়ে পোয়ারো, আপনারা এইখানে? একবার আমার ঘরে আসুন তো, একটু কথা আছে। কথাটায় যেন খানিকটা আদেশের সুর। মহা অপরাধ করে ফেলেছে যেন এক নাবিক। ধরে তাকে কোয়ার্টারে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনই হাবভাব অ্যাডমিরালের। খোলা দরজা দিয়ে বেরিয়ে গেলেন ফ্রবিশার। অন্য সময় হলে কি করত পোয়ারো জানে না। হয়তো কঠিন জবাব দিত, কিন্তু এখন সে তদন্ত করতে এসেছে। অ্যাডমিরালকে রাগিয়ে দিলে কাজের অসুবিধা হবে। হয়তো ওকে চলে যেতে বলবেন অ্যাডমিরাল। তাই মুখের ভাব স্বাভাবিক রেখে অনুসরণ করল অ্যাডমিরালকে। স্টাডিতে ঢুকে বড় একটা ইজি চেয়ার দেখিয়ে পোয়ারোকে বসতে ইঙ্গিত করলেন অ্যাডমিরাল। অন্যটায় বসলেন নিজে। চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। সেটা ভেঙে পড়ার কারণে না অন্য কিছু, বোঝার চেষ্টা করছে পোয়ারো। গভীর একটা দীর্ঘশ্বাস ফেললেন অ্যাডমিরাল। ভারী গলায় বললেন, বেচারি ডায়না দিশেহারা হয়ে পড়েছে একেবারে। শেষে গিয়ে আপনাকে ডেকে নিয়ে এলো। কিন্তু মসিয়ে পোয়ারো, আমি মোটেই চাইবো না আমাদের ব্যক্তিগত জীবনে বাইরের কেউ নাক গলা। আপনার মনের অবস্থা বুঝতে পারছি। গলায় সহানুভূতি ঢালল পোয়ারো। ডায়না বিশ্বাস করতে পারেনি, পারবেই বা কি করে? প্রথমে তো আমিও বিশ্বাস করতে পারিনি। যাকে কিন্তু জানি তো। থেমে গেলেন অ্যাডমিরাল। থামলেন কেন? বলুন, কি জানেন? কি বলি, ওই অভিশাপ আমাদের রক্তে। কোন অভিশাপ? মানসিক রোগ আর কি। জেনেও এনগেজমেন্টে রাজি হলেন কেন? তখন কি আর জানতাম? চেহারা, স্বভাব সবকিছুই ওর মায়ের মতো। একটু যেন লাল হলো অ্যাডমিরালের গাল। বাপের কুলের কিছুই নেই ওর চেহারায়। তারপর আবার দেখা দিল এই রোগটা। মোলায়েম গলায় পোয়ারো জিজ্ঞেস করল, ডাক্তার দেখাননি? গর্জে উঠলেন অ্যাডমিরাল। ডাক্তার ডাক্তার দেখে কি হবে? কি 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 করবে ওরা? এক গাদা ওষুধ কেনাবে, ছেলেটাকে ধরে জানোয়ারের মতো বন্দি করে রাখবে। ব্যাস, ক্ষমতা শেষ ওদের। এখানে সে নিরাপদ, মানে ওকে অন্তত ঘরে আটকে থাকতে হচ্ছে না। কিন্তু বাকি সবাই কি ওর থেকে নিরাপদ? কি বলতে চান আপনি মসিয়ে পোয়ারো? জবাব দিল না পোয়ারো। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অ্যাডমিরালের কালো চোখের তারার দিকে।
তিক্ত গলায় অ্যাডমিরাল বললেন, চোরের মন পুলিশ পুলিশ। আপনি কি এখানে এসেও ক্রিমিনালের গন্ধ পেয়েছেন নাকি মসিয়ে পয়ারো? কিন্তু আমার ছেলে ক্রিমিনাল নয়। এখনো নয়? এখনো নয় মানে? খুন খারাপি আরও বাড়তে পারে। ভেড়ার কে বলেছে আপনাকে? ডায়না ম্যাবারলি, আপনার বন্ধু কর্নেল ফ্রবিশার, সবাই বলেছে। জর্জের অন্তত মুখ বন্ধ রাখা উচিত ছিল। উনি আপনার অনেক পুরনো বন্ধু এবং আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আপনার স্ত্রীরও বন্ধু ছিলেন উনি, তাই না? হাসলেন অ্যাডমিরাল, দুঃখের হাসি। একসঙ্গে বড় হয়েছিল ওরা, হয়তো প্রেমেও পড়ে গিয়েছিল ওরা দুজনের। জর্জ তো আর বিয়েই করলো না। আমি ক্যারোলিনাকে বিয়ে করে ভেবেছিলাম আমি খুব সুখী, কিন্তু টিকলো না, সুখ টিকলো না আমার কপালে। দীর্ঘশ্বাস ফেললেন অ্যাডমিরাল, ঝুলে পড়ল তার দুই কাঁধ। আপনার স্ত্রীর মৃত্যুর সময় কর্নেল কি ছিলেন আপনাদের সঙ্গে? ঠিক সঙ্গে বলবো না, তবে ও আমাদের সঙ্গে কর্নওয়ালে গিয়েছিল। সেদিন আমি আর ক্যারোলিন নৌকো নিয়ে বেরোলাম। জর্জ বাড়িতেই রয়ে গেল। ওই নৌকোটা বেশ পুরনোও ছিল, তলায় যে ফাটল ধরেছিল নৌকোটার সেটা আমি খেয়াল করিনি। হঠাৎ হাওয়াটা বদলে গেল, দেখতে দেখতে বাতাস বাড়তে লাগলো, ঝড় উঠল উপসাগরে। নৌকোর ফাটলটা আরো বড় হয়ে গিয়ে নৌকো তলিয়ে গেল গভীর জলে। দু হাতে ওকে উপরে তুলে রেখেছি যতক্ষণ পেরেছি, কিন্তু সাঁতার জানতো না তো। তারপর যা, দুদিন পর ঢেউয়ের ধাক্কায় লাশ এসে ভিড়ল সমুদ্রের পাড়ে। কপাল ভালো সেদিন সঙ্গে নিইনি হিউগকে। তখন তাই মনে করেছিলাম, কিন্তু পরে ভাবলাম ওকে নিয়ে গেলেই ভালো হতো। এইভাবে তিলে তিলে শেষ হওয়ার চেয়ে সেই হয়তো ভালো হতো। আমরাই শেষ চ্যান্ডার, মসিয়ে পয়ারো। আমরা বাপ বেটা মরে গেলে আর কোনো চ্যান্ডার থাকবে না এই লাইভ ম্যানরে। ডায়নার সঙ্গে হিউগের এনগেজমেন্টটা হয়ে গেল। কি খুশি না হয়েছিলাম সেদিন, কিন্তু আমার কপাল, আরে কি কপাল নিয়ে না জন্মেছি আমি চার্লস চ্যান্ডলার। গোলাপ বাগানে বসে আছে পয়োরো, পাশে আরেকটা চেয়ারে হিউগ চ্যান্ডলার। ডায়নাও ছিল, এইমাত্র উঠে গেছে। হিউগের সুন্দর চেহারায় কালিমা, উদ্বিগ্ন তার দৃষ্টি। ওকে আপনি বোঝান মসিয়ে পয়রো। মিনিট খানেক চুপচাপ দুজনেই, তারপর আবার বলল হিউগ, কিছুতেই হাল ছাড়বে না ডায়না। আমি জানি ওর ধারণা আমি পুরোপুরি সুস্থ, কিন্তু বাস্তবকে স্বীকার করাটাই কি উচিত নয়? ঠিক কখন বুঝতে পারলেন যে আপনি মানসিক রোগী? ঠিক বলতে পারবো না, তবে ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে অবস্থা বুঝতে পারছি। ডায়না তো আমার সুস্থ রূপ দেখেছে, অসুস্থতা দেখেনি। দেখলে বুঝতো। কি বুঝতো? যে ঠিক কতখানি নিচে নেমে যাই আমি। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখি আমি। রোগটা বেড়ে গেলে পাগলামি মাথা নাড়া দিয়ে ওঠে। গত রাতে উঠেছিল, নিজেকে মনে হলো খ্যাপার সার, মানুষকে তেড়ে যাচ্ছি, মুখে রক্তের স্বাদ, রক্ত আর শুকনো বালি। তারপরে মনে হলো কুকুর হয়ে গেছি আমি, পাগলা কুকুর। বাচ্চাদের দিকে ঘেউ ঘেউ করে তেড়ে গেলাম। ভয় পেয়ে ছুটলো ওরা, লাঠি দিয়ে তাড়া করলো, আমাকে পেটানো শুরু করলো। এক গামলার জল ছুঁড়ে মারলো আমার গায়ে। ভীষণ তেষ্টা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, ঘুম ভেঙে গেল। সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে গলা। কণ্ঠনালীর ভেতরটা শিরিষ কাগজ দিয়ে ঘষে দিয়েছে কেউ যেন। টলতে টলতে বেসিনের কাছে গিয়ে দাঁড়ালাম। আজলা ভরে জল নিয়ে মুখে তুললাম। কি বলবো মসিয়ে পয়রো,
গলা দিয়ে নামতে চাইলো না জল, ঢোক গিলতে পারছিলাম না। আপন মনেই বিড়বিড় করে কি বলল পোয়েরো বোঝা গেল না। হাঁটুর উপরে হিউগের 2 হাত মুষ্টিবদ্ধ, সামনের দিকে সামান্য ঝুঁকে এসেছে মাথাটা, আধ পোছা চোখ, যেন কিছু একটাকে এগিয়ে আসতে দেখছে। বলে গেল সে, মাঝে মধ্যে জেগে দুঃস্বপ্ন দেখি আমি, বিচিত্র বিকট সব আকৃতির ঘুরে বেড়ায় চোখের সামনে, আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। কখনো মনে হয় বাতাসে উড়ছি আমি, হালকা হালকা ঘুড়ি হয়ে যায় যেন পুরো শরীরটা, আমার পাশেই উড়ে বেড়ায় ভয়াবহ সেই আকৃতিগুলো। হিউগের জন্য দুঃখ হলো পোয়েরোর। সত্যি বড় বেশি ভুগছে বেচারা। পোয়েরোর দিকে ফিরল হিউগ। কোনো সন্দেহ নেই মসিয়ে পয়রো, আমি রোগী। ঈশ্বরকে ধন্যবাদ, ঠিক সময় বুঝতে পেরেছি ব্যাপারটা। ডায়নাকে বিয়ে করে ফেলার আগেই। যদি বিয়েটা হয়ে যেত, আরও বড় সমস্যার মুখে পড়তে হতো আমাদের। পোয়েরোর হাতে হাত রাখল হিউগ। ওকে বোঝান আপনি মসিয়ে পয়রো, আমাকে ভুলে যেতে বলুন, অন্য কাউকে ভালোবাসতে বলুন। ওকে পেলে বদলে যাবে এমন অনেক ছেলে আছে গায়ে। স্ট্রিপ গ্রামের কথাই ধরুন না, ডায়নার জন্য পাগল, মানুষও খুব ভালো। ওকে বিয়ে করলে সুখীই হবে ডায়না, ওর ভালো দেখতে চাই আমি। স্টিভের আর্থিক অবস্থা ভালো না, ডায়নারও না, কিন্তু কিন্তু ক্ষতি নেই। আমি গেলেই আর কোনো অভাব থাকবে না ওদের। অনেকক্ষণ পর কথা বলল পোয়েরো। আপনি গেলে ওদের অভাব থাকবে না কেন? আমার মায়ের নামে অনেক সম্পত্তি আছে, আমি পাবো, সব দিয়ে যাব ডায়নাকে। চেয়ারে আবার হেলান দিয়ে বসলো পোয়েরো। আচ্ছা, আপনি কতদিন বাঁচবেন তার কি কোনো ঠিক আছে? ঠাকুরদার মতন আয়ু পেয়ে বুড়ো হয়েও তো মরতে পারেন। জোরে জোরে মাথা নাড়ল হিউগ। তীক্ষ্ণ হলো কণ্ঠস্বর। না না মসিয়ে পয়রো, এই রোগ নিয়ে বুড়ো হতে চাই না আমি। হঠাৎ চমকে উঠল হিউগ, থরথর করে কেঁপে উঠল। মাই গড, দেখুন দেখুন! পোয়েরোর কাঁধের উপর দিয়ে কি যেন দেখছে সে। কুচকে এক হয়ে মিশে গেছে ভুরু জোড়া। ওই যে আপনার পেছনেই দাঁড়িয়ে আছে একটা কঙ্কাল, খটখট বাড়ি খাচ্ছে হাড়ে হাড়ে, আমাকে ডাকছে, যেতে বলছে আমাকে। কড়া রোদের দিকে মুখ ফিরিয়ে নিল হিউগ। ঘোলাটে দৃষ্টি ধীরে ধীরে কাত হয়ে গেল একপাশে। পড়তে পড়তেও সামলে নিল নিজেকে। পোয়েরোর দিকে ফিরল আবার। শিশুর মতো সরল গলায় জানতে চাইল, আপনি কিছু দেখেননি না? আস্তে করে মাথা নাড়ালো পোয়েরো। সব কঙ্কাল ফঙ্কাল দেখে ভয় পাই না এখন। খসখসে হয়ে উঠল হিউগের গলা। বেশি ভয় রক্তকে, ঘরে রক্ত, কাপড়ে রক্ত। জানেন জানেন আমাদের একটা টিয়া ছিল, একদিন সকালে আমাদের ঘরে পড়ে থাকতে দেখলাম পাখিটাকে, গলা কাটা, নিজে পড়ে আছি বিছানায়, হাতে খুর, রক্ত লাগা। পোয়েরোর দিকে ঝুঁকে এলো হিউগ। এই গায়ের সবখানেই ঘটছে এই কাণ্ড। ভেড়া, ভেড়ার বাচ্চা, এমনকি একটা কুকুরও মরেছে। রাতে আমার ঘরের দরজায় তালা আটকে রাখেন বাবা, কিন্তু কখনো কখনো সকালে উঠে দরজা খোলা দেখি। নিশ্চয়ই আরেকটা চাবি আছে আমার কাছে, কোথাও লুকিয়ে রেখেছি, কিন্তু কোথায় মনে করতে পারি না। মনে হয় যেন আমি নই, রাতের অন্ধকারে অন্য কেউ আসে আমার ভেতরে, আমাকে দিয়ে এসব খারাপ কাজ করায়, রক্তের নেশায়। নিশ্চয়ই দানব হয়ে যাই তখন, তেষ্টা পায়, কিন্তু জল নামে না গলা দিয়ে। রক্ত, কত রক্ত! থেমে গেল সে, মুখ ঢাকল 2 হাতে। দীর্ঘ 2 মিনিট পেরিয়ে গেল। পোয়েরো বলল, বুঝতে পারছি না, আপনারা ডাক্তার দেখাচ্ছেন না কেন? বুঝতে পারছেন না? গায়ে গতরে জোয়ান এখনো আমি, বেঁচে থাকবো হয়তো অনেক দিন। মানসিক রোগের হাসপাতালের কেবিনের নামে আসলে খোয়াড়ে ভরে আমাকে বাঁচিয়ে রাখতে চাইবেন ডাক্তাররা।
সে আমি সইতে পারবো না। তার চেয়ে নিজের পথ নিজেই বেছে নেব। কত উপায় তো আছে। ধরুন ধরুন বন্দুক পরিষ্কার করতে গিয়ে একদিন খুব দুঃখ পাবে ডায়না, জানি। আস্তে আস্তে সইও নেবে। হিউগের কথায় কান দিল না পোয়েরো। নরম গলায় জিজ্ঞেস করলো, খাওয়া দাওয়া কি করে? উল্টোপাল্টা খেয়ে বদহজম হয়, আর তাতে দুঃস্বপ্ন দেখি, এই তো বলতে চান? হেসে ফেলল হিউগ। কিন্তু পোয়েরো হাসল না। গম্ভীর স্বরে আবার জিজ্ঞেস করলো, যা জিজ্ঞাসা করছি জবাব দিন প্লিজ। খাওয়া দাওয়া কি করেন? আর সবাই যা খায়। আর কোনো বিশেষ কোনো ওষুধ? না, ওইসব কিচ্ছু না। কেন? হিউগের প্রশ্ন এড়িয়ে গেল পোয়েরো। আচ্ছা, এই বাড়িতে কারোর কি চোখের অসুখ আছে? বাবার আছে। প্রায় চোখের ডাক্তারের কাছে যেতে হয়। একটা মুহূর্ত কিছু একটা ভাবলো পোয়েরো। জিজ্ঞেস করলো, কর্নেল ফ্রবিশার ভারতে অনেক দিন কাটিয়েছেন, তাই না? হ্যাঁ, ইন্ডিয়ান আর্মিতে ছিলেন বহুদিন। ভারতের জঙ্গলে বাঘ শিকার করেছেন, পাহাড়ে আদিবাসীদের সঙ্গে রাত কাটিয়েছেন। প্রায়ই সেসব গল্প করেন, শুনতে ভালোই লাগে। পোয়েরোর স্থির দৃষ্টি হিউগের গালের দিকে। বলল, সে কি অনেকখানি কেটে গেছে? কি করে কাটলেন? গালের কাটা জায়গায় আঙুল বোলালো হিউগ। হ্যাঁ, বেশি কেটেছে। শেভ করছিলাম, হঠাৎ পেছন থেকে ডাক দিলেন বাবা। চমকে উঠলাম, খুর বসে গেল। আজকাল সামান্যতেই খুব নার্ভাস হয়ে পড়ি, সামান্য কারণেই চমকে উঠি। গলায় গোটা গোটা মতন কি যেন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঘামাচির মতন ওটা। তবে ঘামাচি নয়, কেটে ছড়ে গেলে জ্বালা করে, শেভ করতে কষ্ট হয়। কোনো ধরনের ক্রিম ট্রিম মাখেন না জ্বালা কমানোর জন্য? কোনো ওষুধ? মেয়ে মানুষের মতো মেকআপের আলোচনায় এসে পড়লাম শেষে। খাওয়া দাওয়া, ওষুধ বড়ি, চোখের অসুখ, শেষে ক্রিম। হ্যাঁ, ক্রিম একটা লাগাই। গোটাগুলো দেখে জর্জ আঙ্কেল দিয়েছিলেন। আচ্ছা, এইসব জেনে কি করবেন বলুন তো? ডায়নার উপকার হবে, হয়তো ওকে সাহায্য করতে পারবো। শান্ত কণ্ঠে জবাব দিল পোয়েরো। হাসি মুছে গেল হিউগের চেহারা থেকে। আলতো করে একটা হাত রাখলো পোয়েরোর বাহুতে। গলা বাড়িয়ে পোয়েরোর কানের কাছে নিয়ে এলো মুখ। তাই ধরুন মসিয়ে পয়রো, আমাকে ভুলে যেতে বলুন, বাস্তবকে স্বীকার করে নিতে বলুন। সেটাই ভালো হবে সব দিক থেকে। ডায়না যেন আর আমার কাছে না আসে। মাথা তো সবসময় ঠিক থাকে না, কখন কি ঘটে যায়। দেখুন, মনে সাহস রাখতে হবে মাদমোয়াজেল। সব তাহলে সত্যি 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 পাগল হয়ে গেছে ও? আমি ডাক্তার নই, কাউকে পাগল সার্টিফিকেট দেওয়ার অধিকার আমার নেই। অ্যাডমিরাল বলেছেন হিউগ পাগল। কর্নেল ফ্রবিশারেরও তাই বিশ্বাস। হিউগ নিজেও ভাবছে ও পাগল। এখন আপনার ঠিক কী ধারণা? বাধা দিয়ে বলল পোয়েরো। ডায়নার চোখের দিকে তাকিয়ে আসে সে। আমি বলছি সে পাগল নয়, সেজন্যই আমার কাছে গিয়েছিলেন। হ্যাঁ, আপনার কাছে যাওয়ার আর কোনো কারণ আছে কি? আছে কি না সেটাই তো ভাবছি। কি বলতে চান? স্টিফেন গ্রাহাম কে? প্রশ্নটা ছুঁড়ে দিল যেন পোয়েরো। স্থির হয়ে গেল ডায়না। স্টিভ? ও একজন মানুষ। পোয়েরোর হাত চেপে ধরল সে। কি আছে আপনার মনে? কি ভাবছেন বলুন তো? কেন খামোখা ভয় পাইয়ে দিচ্ছেন আমাকে? আমি নিজেই ভয় পাচ্ছি বলে। খুন ঠেকানোর চেয়ে খুনিকে ধরা অনেক সহজ। খুন? ভুল করছেন না তো? না, ভুল করছি না। হঠাৎ কণ্ঠস্বর পাল্টে গেল ওর। মাদমোয়াজেল
লাইট ম্যানরে আজকের রাতটা কাটাতে হবে আমাদের। আপনিও থাকবেন, খুব দরকার। ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, হয়তো পারবো। কেন? কারণ সময় নষ্ট করা যাবে না। মনে সাহস আনুন, যা বলছি করুন, কোনো প্রশ্ন নয়। এক মুহূর্ত কি ভাবলো ডায়না, মাথা ঝাঁকালো, ঘুরে ঘুরে হাঁটতে লাগলো প্রাসাদের দিকে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে পোয়েরো তার পিছু নিল। লাইব্রেরির সামনে এসে দাঁড়িয়ে গেল পোয়েরো। ভেতর থেকে কথা শোনা যাচ্ছে ডায়না এবং 3 জন পুরুষের। ঘরটার পাশ কাটিয়ে চওড়া সিঁড়ির গোড়ায় চলে এলো সে। উঠতে শুরু করলো। নির্জন দোতলা। সহজেই হিউগের ঘরটা খুঁজে পেল পোয়েরো। ঘরের কোণে একটা ওয়াশ বেসিন, ঠান্ডা এবং গরম জলের ব্যবস্থা আছে। বেসিনের উপরে দেয়ালে বসানো একটা কাঁচের তাক, তাতে নানা রকমের টিউব, শিশি বোতল। কাজে লেগে গেল পোয়েরো। বেশিক্ষণ লাগলো না। কাজ শেষ করে নিচে নেমে এলো আবার। লাইব্রেরির দরজায় দেখা হয়ে গেল ডায়নার সঙ্গে। বেরিয়ে আসছে সে। ব্যবস্থা হয়ে গেছে। পোয়েরোকে লাইব্রেরিতে ডেকে নিলেন অ্যাডমিরাল। দরজা বন্ধ করে দিলেন। বললেন, দেখুন মসিয়ে পোয়ারো, এসব আমার একেবারেই পছন্দ হচ্ছে না। কি সব অ্যাডমিরাল? ডায়না ম্যানরে রাত কাটাতে চায়। আপনিও নাকি সঙ্গে থাকবেন। জোর করে কথা আদায় করে নিল মেয়েটা, আর আমি অভদ্র হতে পারিনি। ভদ্রতা অভদ্রতার কিছুই নেই এতে। সত্যি বলছি, আমি অভদ্র হতে পারিনি, কিন্তু ব্যাপারটা আমার একদম পছন্দের না। আপনি কি করতে চাইছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন কি? একটা পরীক্ষা চালাতে চাইছি। কিসের পরীক্ষা? মাফ করবেন, এখন বলা যাবে না। হ্যাঁ বুঝলাম, কিন্তু আপনি কি দেখতে চান? আমি রোজ রাতে হিউগের দরজায় তালা দিয়ে রাখি, আর আমি এও জানি দেখার মতো কিছু নেই, ব্যাস। অথচ হিউগ বলল কখনো কখনো সকালে উঠে দেখে দরজার তালা খোলা, এমনকি দরজাটাও খোলা। কি বললেন? কেন, সকালে তালা খোলা দেখেননি কখনো? হ্যাঁ, হয়তো জর্জ সকালে খুলে দেয়। তালা দিয়ে চাবি রাখেন কোথায়? দরজার পাশে একটা আলমারি আছে, তার ড্রয়ারের ভেতরে। সেখান থেকে যে কেউ চাবি বের করে নিতেই পারে। কে কে জানে সেটা? জর্জ জানে, উইদার জানে। উইদার আমার বাড়ির কাজের লোক, অনেক বছর ধরে এখানে আছে, অত্যন্ত বিশ্বাসী। রাতে নিশিতে পায় হিউগকে, ও এইটুকুই জানে। মাঝে মধ্যে ও হয়তো দরজা খুলে দেয়, কিন্তু আপনি এটা নিয়ে এত ভাবছেন কেন বলুন তো? অ্যাডমিরালের প্রশ্ন এড়িয়ে গেল পোয়েরো। ওই তালাটার বাড়তি কোনো চাবি আছে? নেই বলেই তো জানি। ইচ্ছা করলেই আরেকটা বানিয়ে নিতে পারে। কে বানাবে? কেন বানাবে? প্রশ্নটার সরাসরি জবাব না দিয়ে পোয়েরো বলল, আপনার ছেলের ধারণা আরেকটা চাবি কোথাও লুকানো আছে। কোথায় সেটা ওই নিশির ঘোরে ছাড়া মনে করতে পারে না। আমার এসব একদমই ভালো লাগছে না চার্লস। বলে উঠলেন ঘরের অন্য প্রান্তে বসা ফ্রবিশার। ঠিক, একদম আমার মনের কথা। সঙ্গে সঙ্গে বললেন অ্যাডমিরাল, মসিয়ে পোয়ারো, আপনি এখানে রাত কাটান, কোনো আপত্তি নেই, কিন্তু ও মেয়েটা এখানে থাকার দরকার নেই। ও ওর বাড়িতেই থাক। এখানে থাকলে ক্ষতি কি? খুব রিস্কি। গলা খাদে নামালেন অ্যাডমিরাল। কথা শেষ না করে থেমে গেলেন। তাতে কি, ডায়নাকে তো ভালোবাসে হিউগ। আপনি বুঝতে পারছেন না। চেঁচিয়ে উঠতে গিয়েও নিজেকে সামলে নিলেন অ্যাডমিরাল। পাগলের কোনো বিশ্বাস আছে? রাতে এখানে থাকাটা উচিত নয় ডায়নার। থাকবে কি না সেটা ডায়নাই ঠিক করুক। আমার মনে হয় সেটাই ভালো হবে। লাইব্রেরি থেকে বেরিয়ে এলো সে। গাড়িতে বসে আছে ডায়না। পোয়ারোকে দেখেই জানালা দিয়ে মুখ বের করলো। আপনার জন্যই বসে আছি, যাবেন নাকি? কোথায় যাচ্ছেন? গায়ের ভেতরে, রাতে থাকবো এখানে।
কয়েকটা জিনিস লাগবে, কিনে আনবো। ডিনারের আগেই ফিরবো। বেশ, ভালোই হলো। আপনি না গেলে আমাকেই বেরোতে হতো। এই দেখুন না, টুথব্রাশ আর পেস্ট আনতে ভুলে গেছি। গাড়ি চালাচ্ছে ডায়না, পাশে পোয়েরো। একটু আগে অ্যাডমিরাল আর কর্নেলের সঙ্গে কি কি কথা হয়েছে সব জানালো। সামান্য হাসলো ডায়না। বড় বেশি ভয় পাচ্ছেন দুজন। সামনে একটা কেমিস্টের দোকান দেখে পোয়েরো বলল, মাদমোয়াজেল, একটু দাঁড়ান, আমার জিনিস দুটো কিনে নিয়ে আসি। গাড়িতে বসে রইল ডায়না। গায়ের নির্জন রাস্তা, একপাশে কেমিস্টের দোকান। বারবার দোকানের দরজার দিকে তাকাচ্ছে সে। গিয়ে ঢুকেছে তো ঢুকেছেই, আর বেরোনোর নাম করছে না পোয়েরো। একটা টুথব্রাশ আর টিউব পেস্ট কিনতে সময়টা কি অনেক বেশিই লাগাচ্ছে? বেশ বড় বেডরুম, ওক কাঠে তৈরি এলিজাবেথের আমলের আসবাবপত্র। খাটে চুপচাপ বসে আছে পোয়েরো, অপেক্ষা করছে। এছাড়া আর কিছু করারও নেই। সব ব্যবস্থা করেই রেখে এসেছে। খুব ভোরে বারান্দায় শোনা গেল পায়ের আওয়াজ। আস্তে করে ছিটকিনি খুলে পাল্লা ফাঁক করল পোয়েরো। উঁকি দিল বারান্দায়। প্যাসেজে দুজন লোক, মাঝবয়সী, আসলের চেয়ে বয়স বেশি দেখাচ্ছে দুজনেরই। একজন অ্যাডমিরাল চ্যান্ডলার, থমথমে মুখ, আরেকজন কর্নেল ফ্রবিশার, অস্থির, কাঁপছেন। অ্যাডমিরাল বললেন, একটু আসবেন মসিয়ে পোয়ারো? ডায়না ম্যাবার্লির ঘরের সামনে পড়ে আছে দেহটা। এলোমেলো সোনালি চুলে আলো এসে পড়েছে। হিউগ চ্যান্ডলার গভীর ঘুমে অচেতন, নিঃশ্বাসের তালে তালে ওঠানামা করছে বুক। পরনে ড্রেসিং গাউন, স্লিপার দুটো খুলে পড়ে আছে পায়ের কাছে। হাতে একটা বড় ছুরি, ফলাটা ঝকঝকে। এখানে ওখানে কালচে লাল দাগ লেগে রয়েছে, রক্তের দাগ তো। ছোট্ট একটা চিৎকার বেরোলো পোয়েরোর মুখ থেকে। ও গড, সর্বনাশ! মিস ম্যাবার্লি কেমন আছেন? সে ভালোই আছে, তাকে ছুতে পারে। গলা চড়িয়ে ডাকলেন কর্নেল। ডায়না, আমি জর্জ আঙ্কেল, দরজাটা খোলো। বিড়বিড় করে কি যেন বললেন অ্যাডমিরাল। শেষ কথাটুকুই শুধু বোঝা গেল। আমার আমার ছেলে, আমার ছেলে। ছিটকিনি খোলার শব্দ হলো। পাল্লা দ্রুত খুলে গেল। দরজায় দাঁড়ানো ডায়না, ফ্যাকাশে চেহারা। এক মুহূর্ত থামল সে, তারপরেই হুড়মুড় করে বেরিয়ে এলো কথাগুলো। গত রাতে কেউ আমার ঘরে ঢোকার চেষ্টা করেছে, দরজায় থাবা মেরেছে, হাতল ধরে টানাটানি করেছে, দরজা আঁচড়েছে। উফ মাগো, যেন একটা জানোয়ার। দরজায় তালা দিয়ে রেখে ভালোই করেছিলে। শীতল চাহনি কর্নেলের। মুশিয়ে পেয়েরও তালা দিয়ে রাখতে বলেছিলেন। ওকে তুলুন, ঘরের দিকে নিয়ে যান। হিউগকে দেখিয়ে বলল পোয়েরো। কর্নেল আর অ্যাডমিরাল এগিয়ে এলেন, দুদিক থেকে ধরে হিউগকে তুললেন। চেঁচিয়ে উঠল ডায়না, হিউগের হাতে ওটা কি? কেউ কিছু জবাব দিল না। চটচটে তরল রঙিন পদার্থ লেগে আছে হিউগের হাতে। সেদিকে চেয়ে আবার বলল ডায়না, রক্ত? অ্যাডমিরাল তাকালেন পোয়েরোর দিকে, চোখে জিজ্ঞাসা। মাথা ঝাঁকালেন অ্যাডমিরাল। মানুষ নয়, বিড়ালের। ওটার গলা কেটে তারপর উপরে এসে উঠেছে। এখানে আমার কাছে। নড়ে চড়ে উঠল চেয়ারে বসা হিউগ। গোঙানি বেরোচ্ছে গলা দিয়ে। চোখ মেলে দেখল 4 জোড়া চোখ ওকেই দেখছে। হিউগের কথা আটকে যাচ্ছে। হাতের ছুরির দিকে চোখ পড়তেই থেমে গেল হিউগ। কয়েক মুহূর্ত কথা বলতে পারল না। তারপর শুকনো ফ্যাসফ্যাসে গলায় বিড়বিড় করল, কি করেছি আমি? কেউ কিছু বলল না। একে একে সবার উপরে ঘুরতে থাকলো হিউগের চোখ। ডায়নার উপরে এসে থামল। দেয়ালে হেলান দিয়ে সামান্য বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। আমি আমি ডায়নাকে ছুরি মেরেছি। বাপের দিকে তাকালো সে। মাথা নাড়ালেন অ্যাডমিরাল। হিউগ বলল, কি হয়েছিল খুলে বলুন, আমি আমি সব জানতে চাই।
অনিচ্ছা সত্ত্বেও যেন সব কথা জানাতে বাধ্য হলেন অ্যাডমিরাল ও কর্নেল। থেমে থেমে কথা বললেন দুজনে। সূর্য উঠি উঠি করছে, জানালার বাইরে আলো বাড়ছে। এগিয়ে এলো পোয়ারো, টেনে সরালো পর্দা। আলো বাড়ল ঘরের ভেতরেও। সামলে নিয়েছে হিউগ চ্যান্ডলার, চেহারা শান্ত। তাহলে এই ব্যাপার। স্থির কণ্ঠ। উঠে দাঁড়ালো সে, হাসি হাসি মুখ, আড়মোড়া ভাঙল। সুন্দর সকাল না? ভাবছি বনে ঢুকবো। এক আধটা খরগোশ মারলে মন্দ হয় না। হয়তো কোনো একটা কার্তুজ আমার মাথায় প্রবেশ করার জন্যই ছটপট করছে। হ্যাঁ, যাই। ঘুরে হাঁটতে শুরু করলো সে। বেরিয়ে গেল। সবাই তাকিয়ে আছে তার গমন পথের দিকে। হঠাৎ যেন চেতনা ফিরে পেলেন অ্যাডমিরাল। পা বাড়ালেন। খপ করে তার হাত চেপে ধরলেন কর্নেল। না, যেও না, যেও না তুমি। এই ভালো, ওকে ওর পথ বেছে নিতে দাও। বিছানায় ঝাঁপিয়ে পড়ল ডায়না, কান্নায় ভেঙে পড়ল। ঠিকই বলেছ, হ্যাঁ ঠিকই বলেছ, ঠিকই বলেছ। জর্জ, ওর সাহস আছে, ও কাপুরুষ নয়। কথা আটকে গেল কর্নেলের। মুখ ফেরালেন। এক মুহূর্ত নীরবতা। তারপর হঠাৎ বললেন অ্যাডমিরাল, কিন্তু কিন্তু এই বেলজিয়ামটা গেল কোথায়? গান রুমে র্যাকের উপর থেকে ওর বন্দুকটা তুলে নিল হিউগ। গুলি ভরছে। এমন সময় হাত পড়ল কাঁধে। দাঁড়ান। একটি মাত্র শব্দ, কিন্তু ওই একটি শব্দেই অদ্ভুত ব্যক্তিত্ব প্রকাশ পেল। ফিরল হিউগ। ভাষা ভাষা চোখে তাকালো হালকা পাতলা ছোট্ট মানুষটির দিকে। হাত ছড়ান, বাধা দেবেন না। আমার পথ আমাকেই বেছে নিতে দিন। না, থামুন আপনি। কেন বুঝতে পারছেন না? এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। ভাগিস দরজায় ছিটকেনি লাগিয়ে রেখেছিল ডায়না, নইলে নইলে কি হতে পারতো আজ? আমার তা মনে হয় না। মিস ম্যাবারলিকে খুন করতে যাননি আপনি। বিড়ালটাকে তো আমিই খুন করেছি নাকি? না না, টিয়া পাখি, ভেড়া, কুকুর, বিড়াল কিছুই খুন করেননি আপনি। পোয়ারোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে হিউগ। বলল, পাগল পাগল কি আপনি? না আমি। আমিও না, আপনিও না। সহজ কণ্ঠে বলল পোয়ারো। ঠিক এই সময় ঘরে এসে ঢুকলেন অ্যাডমিরাল আর কর্নেল। তাদের পেছনে ডায়না। এই লোকটি বলেছে আমি পাগল না। আবারও বলছি আমি, আপনি পাগল নন। আপনি পুরোপুরি সুস্থ। হেসে উঠল হিউগ। খুব মজা পেয়ে গেলে এমন করে যেন হাসে বদ্ধ পাগলরা। আমি সুস্থ? তাহলে তাহলে জানোয়ারগুলোর গলা কাটলো কে? কে কাটলো? টিয়াটার গলা? বিড়ালটার গলা কাটলো? বলেছি তো, আপনি পাগল নন। তাহলে কে? এমন কেউ যে আপনাকে পাগল প্রমাণ করতে চায়। বারবার খুন করে এসে রক্তাক্ত ছুরি কিংবা খুর ধরিয়ে দিচ্ছে আপনার হাতে। বেসিনে রক্তাক্ত হাত আপনি ধননি, ধুয়েছে সে। যা করতে চলেছেন সেটা করানোর জন্য। পোয়ারোর দিকে চেয়ে রইল হিউগ। প্রফেসরের দিকে ফিরল পোয়ারো। কর্নেল, অনেক দিন ভারতে কাটিয়েছেন আপনি। বিষ খাইয়ে কিংবা লাগিয়ে পাগল করে দেওয়া হয়েছে এমন কাউকে দেখেছেন? একটু যেন চলে উঠল শীতল চোখ জোড়া। হ্যাঁ, দেখিনি, তবে শুনেছি যে ভুতুড়ার বিষ খেলে নাকি পাগল হয়। ঠিক, ভুতুড়ার বিষের মতোই কাজ করে আরেকটা বিষ, অ্যাট্রোপিন। পাওয়া যায় বিষ কাটালি লতায়। অ্যাট্রোপিন সালফেট আজকাল হরদম ব্যবহার হচ্ছে চোখের অসুখে। ডাক্তারের একটা প্রেসক্রিপশন থাকলে যত খুশি জোগাড় করে নেওয়া যায় ওই ওষুধ। কারো সন্দেহ হবে না। ওষুধ থেকে অ্যালকালয়েড আলাদা করে ফেলা যায় সহজেই। তারপর শেভিং ক্রিমে মিশিয়ে রাখলেই হলো।
ওই ক্রিম মুখে মাখলে প্রথমে চামড়া খসখসে হয়ে যাবে, ঘামাচির মতন গোটা বেরোবে, শেভ করতে গেলে কেটে যাবে ওই গোটা, ক্ষতের উপর ক্রিম লাগালে রক্ত ঢুকে যাবে বিষ। রোগের লক্ষণ দেখা যাবে আস্তে আস্তে, এই যেমন গলা আর মুখের ভেতরটা শুকিয়ে যাবে, ঢোক গিলতে কষ্ট হবে, মতিভ্রম দেখা দেবে, একটা জিনিসকে দুটো তিনটে দেখবে। এর সবগুলো লক্ষণই দেখা গেছে হিউগের মধ্যে। আর তার শেভিং ক্রিমে মেশানো আছে অ্যাট্রোপিন। এটা আমার অনুমান নয়, সত্যি। খানিকটা ক্রিম আমি নিয়ে গেছিলাম গতকাল, পরীক্ষাও করিয়েছি কেমিস্টের দোকানে। কিন্তু কিন্তু কে মশাই, আর কেনই বা? একই প্রশ্ন জেগেছিল আমারও মনে। আপনি মারা গেলে কার কার লাভ হবে ভাবতে শুরু করলাম। বিশাল এক সম্পত্তির মালিক হবে ডায়না ম্যাবারলি। আমি বেঁচে থাকলেও সেই হবে। তারপরেই মনে এলো এক ত্রিকোণ প্রেমের কথা, দুই পুরুষ এক নারী। মসিয়ে হিউগ, আপনার মায়ের সঙ্গে প্রেম ছিল কর্নেলের, কিন্তু বিয়ে করে বসলেন অ্যাডমিরাল চ্যান্ডলার। সৃষ্টি হলো ঘৃণা। ফ্যাকাশে হয়ে গেছে অ্যাডমিরালের চেহারা। জর্জ, কি বলছে এই লোকটা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তার মানে আমি আমি ঘৃণার শিকার। ঘৃণা এবং পাগলামির সুযোগটা কাজে লাগাতে চাইল এক পাগল। দারুণ কৌশলে নিজের পাগলামি চাপিয়ে দিল আরেকজনের ঘাড়ে। এক ঢিলে কয়েক পাখি মারা আর কি। নিজের পাগলামিও লুকানো হলো, প্রতিশোধও নেওয়া হলো। আচ্ছা কর্নেল শ্রবিশার, আপনি তো জানতেন যে হিউগ আপনার ছেলে, ওকে বলেননি কেন সে কথা? ধাক্কা খেয়ে যেন এক পা পিছিয়ে গেলেন ফ্রবিশার। আমি শিওর নই, মানে হতে পারিনি। একবার আমার কাছে ছুটে এসেছিল ক্যারোলিন, কোনো কারণে ভয় পেয়েছিল, ভীষণ ভয়। কিসের, কেন, কখনো জানতে পারিনি। আমার কাছে ছুটে এলো সে। দুর্বল মুহূর্তে মাথা ঠিক রাখতে পারিনি দুজনই। অনুশোচনা হলো, পরে বুঝলাম আমার দূরে চলে যাওয়া উচিত, নইলে আবার ঘটতে পারে একই ঘটনা। পালালাম ভারতে। ওখানে বসেই খবর পেলাম হিউগের জন্ম হয়েছে। ফিরে এলাম অনেক দিন পর। ওকে দেখে যে সন্দেহ হয়নি তা নয়। বড় হলো হিউগ, একদিন জানলাম ও পাগল হয়ে যাচ্ছে। আর কোনো সন্দেহ রইল না যে ও চার্লসের ছেলে। কেন, কখনো খেয়াল করেননি কথা বলার সময় আপনার মতোই মাঝে মধ্যে সামনের দিকে মাথা বাড়িয়ে দেয় হিউগ, ভুরুজোড়া এক করে ফেলে? ওগুলো আপনার কাছ থেকেই পেয়েছে ও। আপনি খেয়াল না করলেও চার্লস চ্যান্ডলার ঠিকই লক্ষ্য করেছিলেন ব্যাপারটা। তবে এর আগেই পাগলামি মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে তার মধ্যে। আমার বিশ্বাস তার কোনো পাগলামির কাণ্ড দেখে ফেলেন মিসেস চ্যান্ডলার, আর তাতেই আতঙ্কিত হয়ে ছুটে যান আপনার কাছে। তারপর আবার ম্যানরে ফিরলেন তিনি। এরপর থেকেই ভয় করে চলতেন স্বামীকে। হিউগ আপনার ছেলে, সন্দেহ জাগতেই স্ত্রীকে চাপ দিতে লাগলেন তিনি। জেনে নিলেন সব কথা। একদিন স্ত্রীকে নিয়ে নদীতে বেড়াতে গেলেন, নিজে চালিয়ে মাছ নদীতে নিয়ে গেলেন নৌকাটা। আমার তো মনে হয় ঝড়ে ডোবেনি ওটা, ডুবতে সাহায্য করেছিলেন অ্যাডমিরাল স্বয়ং। দিন যেতে লাগলো, পাগলামিও বাড়তে লাগলো তার। আপনি চাকরি ছেড়ে চলে এলেন, বাস করতে লাগলেন ম্যানরে। অ্যাডমিরালের পাগলামি তখন চূড়ান্তে। তিনি বুঝতে পারলেন বেশি দিন আপনার চোখকে ফাঁকি দিতে পারবেন না। বাপের যন্ত্রণা তিনি দেখেছেন, তার মতো ঘরে বন্দি হয়ে কাটাতে চাইলেন না। মতলব বাড়তে লাগলেন। কিছু কিছু মানসিক রোগী সাংঘাতিক চতুর হয়। অ্যাডমিরালও সেরকম একজন পাগল। হিউগকে বলির পাঁঠা বানিয়ে নিলেন, জবাই করা শুরু করলেন খুব ধীরে ধীরে। হিউগ তো আপনার ছেলে, তার এতে কি এসে যায়? এতে কয়েকটা উদ্দেশ্য সিদ্ধ হবে অ্যাডমিরালের। আপনার উপর প্রতিশোধ নেওয়া হবে, অন্যের ছেলেকে নিজের বংশ থেকে তাড়ানো হবে, নিজের পাগলামি লুকানো যাবে, আর সেই সঙ্গে মিটানো যাবে
নিজের অপরিসীম রক্ত লালসা। পাগল আসলে হিউগ নয়, পাগল হলেন অ্যাডমিরাল চ্যান্ডলার। দিনে ভালো থাকেন, রাতে হয়ে ওঠেন রক্তলোভী ভয়াবহ এক পিশাচ। থামল পোয়ারো। থমথমে নীরবতা ঘরে, স্তব্ধ হয়ে আছে শ্রোতারা। কেন সন্দেহ করলাম জানেন? ডাক্তারের প্রতি তীব্র অনীহা। রোগ টের পেয়ে ছেলেকে যত শিগগিরই সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাবে বাবা, এটাই স্বাভাবিক। অথচ খোঁড়া কিছু যুক্তি দেখিয়ে হিউগকে ডাক্তার দেখাতে নারাজ অ্যাডমিরাল। কি করে দেখাবেন? ডাক্তার দেখেই তো ধরে নেবে হিউগ পাগল নয়। আমি পাগল নই, আমি। ডায়নার দিকে এগোলো হিউগ। ডায়না, মসিয়ে পয়েরো বলেছে আমি পাগল নই আমি। আমিও বলছি তুই পাগল নোস। আমাদের বংশে কেউ পাগল ছিল না, কেউ না। আমি জানতাম হিউগ, আমি জানতাম। আমার বিশ্বাস ছিল হিউগ। শান্ত পায়ে হিউগের কাছে চলে এলেন অ্যাডমিরাল। তার হাত থেকে বন্দুকটা নিয়ে বললেন, সব বাজে কথা। বেরিয়ে গেলেন অ্যাডমিরাল। পিছু পিছু সবাই বেরিয়ে এলো বাইরে। খোয়া বিছানো পথ ধরে হেঁটে চলেছেন চার্লস চ্যান্ডলার। আরও ঝুলে পড়েছে কাঁধ, সামান্য নুয়ে পড়েছে মাথাটা। বন্দুকের ভারও হইতে পারছেন না যেন। আর সইতে পারলেন না কর্নেল। পা বাড়াতে গেলেন, তার হাত চেপে ধরে পথ আটকালো পোয়ারো। কর্নেল, একটু আগে আপনিই না বললেন এই ভালো, তাই যেতে দিন ওনাকে। দুই হাতে মুখ ঢাকলো ডায়না। ওকে নিয়ে সেখান থেকে চলে গেল হিউগ। গেট দিয়ে বেরিয়ে গেলেন অ্যাডমিরাল চ্যান্ডলার। নীরবে সেদিকে তাকিয়ে রইল দুজন পুরুষ, একজন ইংরেজ আর একজন বেলজিয়ান। বুকের উপর আড়াআড়ি হাত চেপে রেখেছেন কর্নেল। বিশাল গোফের এক কোণ ধরে আস্তে আস্তে পাক দিচ্ছে পোয়ারো। বারান্দায় দাঁড়িয়ে দুজনেই দেখছে অ্যাডমিরালকে। পার্ক পেরিয়ে বনে গিয়ে ঢুকলেন অ্যাডমিরাল। অদৃশ্য হয়ে গেলেন গাছপালার আড়ালে। কয়েকটা মিনিট পরেই শোনা গেল গুলির শব্দ। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প আগাথা ক্রিস্টির ক্রেটন বুল। গল্প পাঠ পোয়ারো এবং কর্নেলের ভূমিকায় ছিল প্রিয়াংশু, ডায়নার ভূমিকায় ছিল রিয়া এবং অ্যাডমিরালের ভূমিকায় ছিল শৈবাল। গল্পের স্ক্রিপ্টিং এবং সমগ্র পরিচালনায় প্রিয়াংশু অধিকারী। গল্পের সাউন্ড ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি শুভদীপ। শেষ হলো আমাদের আজকের গল্প আগাথা ক্রিস্টির ক্রেটন বুল। এরকমই আরও গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরে আসবো আমরা সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।